হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো। চলো বন্ধুরা, আজকে আমরা একটা খুব সুন্দর কোশ্চেন প্রবলেম সলভ করব। এটা মহাকর্ষীয় বলতে কোশ্চেনটা নিয়ে হয়েছে। কোশ্চেনটা আমরা আগে ঠিকঠাকভাবে পড়ে নেব, আর কোশ্চেনের পেছনে যা যা কনসেপ্ট আছে আমরা একটু একটু আলোচনা করে কোশ্চেনে কী করে সলভ করার চেষ্টা করব। চলো তাহলে আজকের কোশ্চেন করা যাক। মাই সেলফ পাপ্পু শেখ, আই এম অ্যান ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার। চলো বন্ধুরা, তাহলে আজকের কোশ্চেনটাকে সলভ করা যাক। কি বলছে দেখো, যে নিরক্ষরেখায় অভিকর্ষিত ত্বরণের মান 0 হতে হলে পৃথিবীর আবর্তনের কৌণিক বেগ কত হবে? পৃথিবীর গড় ঘনত্ব 5.5 গ্রাম পার সেমি কিউ এবং জি এর মান দেওয়া আছে 6.67 × 10⁻⁸ সিজিএস। কৌণিক বেগের মান নির্ণয় করো, এটি পৃথিবীর বর্তমান কৌণিক বেগের কত গুণ হবে? তাহলে এই যে কোশ্চেনটা পড়েছি, কোশ্চেনগুলোতে আমাদের অনেক কিছু টার্ম আছে, তাহলে ওই প্রত্যেকটা জিনিসকে আমরা জানবো, জানার পর সলভ করবো। দেখো বন্ধুরা, তুমি যদি এই কোশ্চেনটা সলভ করার পুরো ভিডিওটা তুমি দেখতে থাকো, তো সলভ করার পর আশা করছি তোমার অনেক রকমের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, ভ্যারাইটি কনসেপ্ট। চলো আমরা একে একে তাহলে কোশ্চেনটাকে এবারে সলভ করি। বুঝে নিরক্ষরেখা মানে বুঝতে হবে। মনে করো এটা যদি একটা পৃথিবী হয়, পৃথিবীটা তো আমি আর এখানে তুলে আঁকতে পারবো না, তুলে নিয়ে আসতে পারবো না, তো আমার ছবির মাধ্যমে দেখাবে 3D। তাহলে এটাকে বললাম একটা পৃথিবী। তো দেখো বন্ধুরা, এটাকে বলা হয় দুই মেরু, এই একটা মেরু আর এই একটা মেরু, আর এটাকে বলা হয় নিরক্ষরেখা। তাহলে বন্ধুরা এটাকে কি বলা হয় বলো? নিরক্ষরেখা। বলছে নিরক্ষরেখা যেটা হবে সেখানে কার মান 0 হতে হবে? অভিকর্ষিত ত্বরণের মান 0 হবে। তার মানে এখানে জি এর মান কত হতে হবে? 0 হতে হবে। এবারে পৃথিবীর আবর্তনের সাথে অভিকর্ষিত ত্বরণের কি সম্পর্ক? এটাই তো বলছে না, যে কৌণিক বেগ কত হলে অভিকর্ষিত ত্বরণের 0 হবে। কৌণিক বেগ মানে কি? দেখো বন্ধুরা, আমরা যদি ভালো করে নোটিস করি যে এটা যদি সান হয় আর এটা যদি তোমার পৃথিবী হয়, তাহলে পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে। তাহলে ঠিক আছে, এটা পৃথিবী কার চারিদিকে ঘুরছে বন্ধুরা? সূর্যের চারিদিকে ঘুরছে। ঠিক আছে, এটা পৃথিবী হলো। এই যে সূর্যের চারিদিকে এক পাক ঘুরতে যে সময় লাগে সেটাকে আমরা বলি পৃথিবীর 1 ইয়ার। কত ইয়ার বন্ধু? 1 ইয়ার। আর পৃথিবীর 1 ইয়ার ইকুয়াল টু হয় 365 ডেজ। এর মানে কি, পৃথিবী যদি এই বিন্দু থেকে যাত্রা শুরু করতো, আবার এই বিন্দুতে ফিরে আসতে পৃথিবীর সময় কত লাগতো? 365 দিন। তাহলে এটাকে বলা হয় বার্ষিক গতি। এটা কি বলা হয়? বার্ষিক গতি। তার মানে বার্ষিক গতি মানে কি বুঝলাম? পৃথিবীর সূর্যের চারিদিকে প্রদক্ষিণকে বলা হয় বার্ষিক গতি। দেখো বন্ধুরা, তাহলে মনে করো এটা পৃথিবীর শুধু বার্ষিক গতি নয়, আর একটা গতি থেকে সেটাকে বলে আহ্নিক গতি। আহ্নিক গতি মানে কি? দেখো বন্ধুরা, আমরা যদি একটা সিম্পল উদাহরণ দেখতাম, মনে করো এটা তোমার পৃথিবী। বন্ধুরা এটা কি মনে করলাম? পৃথিবী। আর এটাকে যদি আমি সূর্য মনে করতাম, তাহলে পৃথিবী কার চারিদিকে ঘুরছে বলো? পৃথিবী সূর্যের চারিদিকে ঘুরছে। পৃথিবী যেমন সূর্যের চারিদিকে এরকম স্থিরভাবে ঘুরে না। যদি আমি দেখা যাও পৃথিবীকে এখন, এটা যদি পৃথিবী হতো, একে আমি স্থির রেখেছি আর এটাকে সূর্য মনে করছি, এটা সূর্য ছোট হবে না, অনেক বড় হবে, আমি উদাহরণের জন্য বললাম। দেখো তাহলে পৃথিবী এরকম কিছু ঘুরছে। যদি এরকম ভাবে ঘুরতো, সূর্যের আলো সবসময় এখানে যেই পড়তো। মনে করো এটা একটা মোমবাতি আছে, আর এই খাতাটা যদি সবসময় স্থির থাকে, তাহলে আলো এই দিকেই পড়বে, তখন এই দিকটা সবসময় দিন থাকবে আর এই দিকটা সবসময় রাত থাকবে। কিন্তু বাস্তবে এরকম হয় না। আমরা দেখি যে কখনো একবার রাত হয় আর একবার কি হয়? দিন হয়। এটা কখন পসিবল হতে পারে? আচ্ছা, এটা তো সূর্য হলো আর এটা তো পৃথিবী হলো, তাহলে পৃথিবী তো সূর্যের চারিদিকে ঘুরছে, তাহলে এটা বার্ষিক গতি। বাট পৃথিবীর একটা নিজেরও একটা এই যে অ্যাক্সিসের সাপেক্ষে ঘুরে, মানে পৃথিবী অ্যাকচুয়ালি এরকম ভাবে ঘুরতে ঘুরতে যায়, এরকম ভাবে ঘুরতে 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 যায়। তো পৃথিবীর এটাকে বলা হয় আহ্নিক গতি। আহ্নিক গতি মানে কি? এই যে পৃথিবী নিজের অক্ষের চারিদিকে যেটা ঘুরছে সেটা হচ্ছে আহ্নিক গতি। তাহলে পৃথিবীর আহ্নিক গতির ফলে কি হয়? দিন রাত্রি হয়। তাহলে বন্ধুরা আমরা এতটা বুঝে গেলাম যে পৃথিবীর আহ্নিক গতির ফলে কি হয়? দিন রাত্রি হয়। তার মানে এটা যদি তোমার একটা পৃথিবী হতো আর এটা যদি তার অ্যাক্সিস হতো, তাহলে পৃথিবী যে নিজের সাপেক্ষে ঘুরছে এটাকে বলা হয় আহ্নিক গতি। তাহলে এটা কি বলা হয় বন্ধুরা? আহ্নিক গতি। আহ্নিক গতি। দেখো বন্ধুরা, আর এটা ধরো পৃথিবী আর তুমি এই জায়গাটায় আছো। আচ্ছা, পৃথিবী ঘুরছে মানে সাথে সাথে তুমি ঘুরবে, মানে আমরা কার উপর আছি? আমরা পৃথিবীর উপর আছি। তাহলে পৃথিবী যেমন এইভাবে ঘুরছে, তাহলে আমি এরকম একটা বৃত্তাকার পথে ঘুরতাম। আমার বৃত্তাকার পথটা, আচ্ছা যে এখানে থাকতো সে এরকম একটা বৃত্তাকার পথে ঘুরতো, আচ্ছা যে এখানে থাকতো সে এরকম বৃত্তাকার পথে ঘুরতো। তার মানে বিভিন্ন রকম পজিশনে সবার বৃত্তাকার পথ কি হবে? আলাদা হবে। তো বৃত্তাকার পথে ঘোরার জন্য অ্যাকচুয়ালি কি হবে? মনে করো বন্ধু, তুমি একটা থালাকে ঘোরাচ্ছ আর থালার মধ্যে খানিকটা জল আছে, তো তুমি যখন ওই থালাটাকে ঘোরাবে দেখবে ওই থালার মধ্যে জলগুলো কি হবে? বাইরের দিকে ছিটকে ছিটকে বেরিয়ে যাবে। তো পৃথিবী যেমন সিমিলারলি ঘুরছে, তাহলে ঘোরার জন্য আমিও পৃথিবীর সাথে ঘুরছি। তো আমার কোন দিকে ছিটকে যাওয়ার প্রবণতা থাকে? বাইরের দিকে ছিটকে যাওয়ার প্রবণতা থাকে। কিন্তু আমরা বাইরের দিকে ছিটকে যেতে পাই না। কেন পাই না? কারণ পৃথিবী তার অভিকর্ষ বল দ্বারা নিজের কেন্দ্রের দিকে টানছে, এই জন্য আমরা বাইরে ছিটকে যেতে পাই না। আর এই কারণে কি হয়? পৃথিবীর অভিকর্ষীয় ত্বরণের পরিবর্তন আসে। তার মানে এখানে কি বুঝতে পারলাম? আহ্নিক গতির জন্য পৃথিবীর
আহ্নিক গতির জন্য পৃথিবীর অভিকর্ষজ ত্বরণের পরিবর্তন হয়, অভিকর্ষজ ত্বরণের পরিবর্তন হয়। চলো তাহলে আমরা এইটুকু বুঝে গেলাম যে আহ্নিক গতির জন্য পৃথিবীর অভিকর্ষজ ত্বরণে কি হবে, পরিবর্তন হবে। তার মানে পৃথিবী যত তাড়াতাড়ি ঘুরবে তত আমার বাইরের দিকে ছিটকে যাওয়ার প্রবণতা বেশি হবে, তাহলে আমার তত নিজেকে হালকা মনে হবে। তার মানে আহ্নিক গতি যত বাড়বে এই নিরক্ষ অঞ্চল বা এই অঞ্চলে অভিকর্ষ ত্বরণের মান কি হবে, শূন্য হবে। তার মানে এখান থেকে বুঝতে পারলাম যদি নিরক্ষীয় অঞ্চলে অভিকর্ষ ত্বরণের মান শূন্য হয় তাহলে পৃথিবীকে অনেক জোরে ঘুরতে হবে। এখন যে স্পিডে পৃথিবী ঘুরছে তার চেয়ে বেশি জোরে ঘুরতে হবে, তবে নিরক্ষরেখার চেয়ে যে কী হবে, অভিকর্ষ ত্বরণ কি হবে, শূন্য হবে। আর তখন যদি শূন্য হয় তখন আমার নিজেকে কি মনে হবে, হালকা মনে হবে। তো এটাই হচ্ছে কোশ্চেন যে পৃথিবীর কৌণিক বেগ কত হলে যে নিরক্ষরেখায় অভিকর্ষ ত্বরণের মান শূন্য হবে। তার জন্য আমাদের এখানটা রাশিমালা জানতে হবে, ওই রাশিমালার মাধ্যমে আমরা কোশ্চেনটা কি করবো, সলভ করবো। আশা করছি বন্ধু তোমাকে এইটুকু কনসেপ্ট বোঝাতে পেরেছি। চলো তাহলে এবারে আমরা কোশ্চেনটাকে একটু সলভ করার চেষ্টা করি। দেখো বন্ধু, পৃথিবীর আহ্নিক গতির জন্য যে রাশিমালা হয় সেটা হয় জি ড্যাশ ইকাল টু জি মাইনাস ওমেগা স্কোয়ার আর। অ্যাকচুয়ালি এখানে একটা কস স্কোয়ার থিটা আসে, বাট এখানে থিটার মান কত ডিগ্রি হয়, 0 ডিগ্রি নিরক্ষরেখার জন্য। কোথার জন্য বন্ধুরা, নিরক্ষরেখায়। তাহলে নিরক্ষরেখায় থিটা ইকাল টু কত ডিগ্রি হয়ে যাবে, 0 ডিগ্রি। আর কস 0 মান 1 হয়, তার মানে এখান থেকে আমি ফর্মুলা পাবো, তাহলে জি ড্যাশ ইকাল টু পাবো জি মাইনাস ওমেগা স্কোয়ার আর। দেখো বন্ধুরা, যদি আমাকে এটা নিরক্ষরেখা যদি অভিকর্ষ ত্বরণ হতে হয় তার মানে একে 0 হতে হবে। আচ্ছা, যদি এইটা যদি দেখো আর তো পৃথিবীর ফিক্সড ব্যাসার্ধ ফিক্সড, তাহলে এই ওমেগা যদি বাড়ে তবে যদি বিয়োগফল 0 হবে। তার মানে আমার কি হবে, পৃথিবীর যে পাথরের কৌণিক বেগ আছে তার চেয়ে অনেক বেশি হতে হবে। তার মানে এখানে কি হবে, নিরক্ষরেখায় তবেই যে কি হবে, অভিকর্ষ ত্বরণের মান 0 হবে। তার মানে আমি এই জি ড্যাশের জায়গায় কত বসতে পারি, 0 বসাতে পারি। ঠিক আছে, তাহলে বুঝতে পারলাম। তাহলে জি মাইনাস ওমেগা স্কোয়ার আর। তাহলে দেখো, আর এটাকে ওমেগা নট ধরলাম, কেন ধরলাম, কারণ এখন জি এর মান কি ধরে নিয়েছি, 0 ধরে নিয়েছি। আচ্ছা, যখন আমি ওমেগা ধরেছিলাম তখন এখানে নিরক্ষরেখায় অভিকর্ষ ত্বরণ কত ছিল, জি ড্যাশ। আর এখন আমি নিরক্ষরেখায় অভিকর্ষ ত্বরণ কত হচ্ছে, 0। তাহলে নিশ্চয়ই পৃথিবীর কৌণিক বেগের কি হবে, পরিবর্তন হবে। এই জন্য আমি এখানে কি লিখলাম, ওমেগা নট। তো বন্ধুরা, আর একটু যদি ফার্দার ক্যালকুলেশন করতাম, তো ওমেগা নট স্কোয়ার ইন্টু আর ইকাল টু জি। তার মানে এখান থেকে যে ভ্যালু পেতাম, তাহলে ওমেগা নট স্কোয়ার ইকাল টু জি বাই আর। তাহলে আর ওমেগা নট ইকাল টু কী হবে, রুট জি বাই আর। ঠিক আছে, আমরা এখানে জি এর মান জানি, আর এর মান জানি, কিন্তু এখানে একটা প্রবলেম কি আছে, কোশ্চেনে আমার জি এর মান দেওয়া নেই, আর এর মান দেওয়া নেই। তাহলে আমি এখানে ভ্যালু পুট করতে পারবো না। আমাকে এখানে কার ভ্যালু দেওয়া আছে, একটা ঘনত্ব দেওয়া আছে, আর একটা কি দেওয়া আছে, জি এর মান দেওয়া আছে, মানে মহাকর্ষীয় ধ্রুবক। এই ছোট জি আর বড় জি আলাদা। বড় জি মানে হচ্ছে মহাকর্ষীয় ধ্রুবক, গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট, মহাকর্ষীয় ধ্রুবক। দেখো বন্ধুরা, যদি পৃথিবীকে একটা গোলক ধরতাম, পৃথিবী মনে করে এরকম একটা গোলক, আর পৃথিবীর ব্যাসার্ধ বললাম আর, তাহলে এর যে আয়তন হতো ভি ইকাল কত হতো বলো, 4/3 পাই আর কি হতো। আর পৃথিবীর ঘনত্ব, একটা সুষম গোলক ধরলাম, আর পৃথিবীর যে ঘনত্ব সেটাকে বললাম রো। আচ্ছা, ভর ইকাল টু কী হয় বলো, ভর ইকাল টু হয় আয়তন ইন্টু ঘনত্ব, মানে ভি ইন্টু রো। তাহলে পৃথিবীর ভরকে আমি এম ধরলাম, তাহলে আয়তন মানে কি 4/3 পাই আর কিউ ইন্টু রো। এবারে পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান সর্বোচ্চ হয়। যেমন উপর দিয়ে গেলেও অভিকর্ষ ত্বরণের মান কমে যায়, নিচের দিয়ে গেলেও অভিকর্ষ ত্বরণের মান কমে যায়। এই জন্য কি বলতে পারি যে পৃথিবীর পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান কী হয়, সর্বোচ্চ। আর এখানে যদি জি ধরি, আর এই জি এর ফর্মুলা হয় জি ইকাল টু জি এম বাই বন্ধুরা কত স্কোয়ার, আর স্কোয়ার। তার মানে এখান থেকে বলতে পারি তাহলে জি এম ইকাল টু কত হবে বলো, জি আর স্কোয়ার। তাহলে এম ইকাল টু কত হবে বলো, জি আর স্কোয়ার বাই জি। তাহলে আমি যদি এখানে এম এর মান বস করাতাম, তাহলে দেখো এখানে জি আর স্কোয়ার বাই জি পেতাম। তাহলে দেখো এখান থেকে যে রাশিমালা পেতাম 4 পাই আর কিউ ইন্টু রো। দেখো তাহলে এখান থেকে যদি ফার্দার ক্যালকুলেশন করতাম, তাহলে রো ইকাল টু কী পেতাম বলো, 3g বাই 4 পাই আর ইন্টু জি। আশা করছি বন্ধুরা এতটা বন্ধু তোমার বুঝতে কোনো অসুবিধা নেই। তাই দেখো এখান থেকে যদি আর একটু ক্যালকুলেশন লিখতাম, দেখো এখানে আমি যে ওমেগা নট পেয়েছি, ওমেগা নট কি পেয়েছি বলো, জি বাই আর। তাহলে এখান থেকে যদি আমি লিখতাম জি বাই আর, সিম্পলি কি লিখতে পারতাম বলো, নিচে আছে, তারপরে এখানে লিখতে পারতাম 4 পাই জি ইন্টু রো ডিভাইড বাই 3। আশা করছি বন্ধুরা এতটা বুঝতে পারছো। দেখো তাহলে ওমেগা নটের মান কত বলো, ওমেগা নট মানে রুট
জি বাই আর, আর জি বাই আর এর মান কত এটা, তাহলে এখানে বুঝ করে দাও, তাহলে ওমেগা নট ইকাল টু তোমার হয়ে গেল 4 পাই জি ইন্টু রো ডিভাইড বাই 3। এবং এইবারে তুমি অঙ্কটাকে সলভ করতে পারবে। কেন সলভ করতে পারবে? কারণ আমার অঙ্কে দেওয়া আছে পৃথিবীর গড় ঘনত্ব, তাহলে আমি এখানে রো এর মান বসাতে পারবো। আচ্ছা এখানে জি এর মান দেওয়া আছে, তাহলে আমি জি এর মান বসাতে পারবো। আর পায়ের মান তো জানি, আর 4 এর মান আর 3 এর মান তো আগে থেকেই জানা, তার মানে আমি এখান থেকে এর যে একক হবে এর একক কী হবে বলো, রেডিয়ান পার সেকেন্ড। তাহলে আমি যদি এখানে মান বসালাম, তাহলে ওমেগা নট ইকাল টু 4 ইন্টু পাই, আর জি এর মান 6.67 ইন্টু 10⁻⁻8, আর রো মানে 5.5, আর ডিভাইড বাই 3। এটা তুমি যেমন ক্যালকুলেশন করতে তোমার অ্যান্সার চলে আসতো 1.24 ইন্টু 10⁻³ রেডিয়ান পার সেকেন্ড। আশা করছি বন্ধুরা, তাহলে আমাদের যে তাহলে এটা অ্যান্সার করলাম, তার মানে পৃথিবীর যদি কৌণিক বেগ এইটা হতো, তাহলে নিরক্ষীয় অঞ্চলে আমার কি হতো বলো, অভিকর্ষ ত্বরণের মান কত হতো, 0 হতো, মানে জি ড্যাশ কত হয়ে যেত, 0 হয়ে যেত। এবারে এই বেগটা, কৌণিক বেগটা পৃথিবীর প্রাথমিক বেগের কত গুণ, আমরা এটা একটু ক্যালকুলেশন করবো। বন্ধুরা দেখো, চলো ক্যালকুলেশন করছি। তোমাদের যদি কোনো ডাউট থাকে কমেন্ট সেকশনে জানাতে পারো, আর আরও যদি তোমাদের জানার ইচ্ছা থাকে কমেন্ট করবে, স্যার এই টপিকের সম্বন্ধে ভিডিও বানিয়ে দেন, আমি অবশ্যই তোমাদের জন্য বানিয়ে দেবো। একবার দেখতে থাকো বন্ধুরা, তোমাদের অবশ্যই কনসেপ্ট ক্লিয়ার হবে। দেখো, পৃথিবী নিজের যখন অক্ষের চারিদিকে ঘুরছিল, মনে করো এইভাবে ঘুরছিল, তখন সময় টি গেল কত ঘন্টা লাগলো বলো, 24 ঘন্টা। কারণ নিজের এক পা খেতে কত ঘন্টা সময় লাগে, 24 ঘন্টা আর্নি গতির জন্য। দেখো সেক্ষেত্রে ওমেগা ইকাল টু কথাই বলো বন্ধুরা 2 পাই বাই টি। তখন কিন্তু নিরক্ষরেখায় অভিকর্ষ তখন 0 নয়, মানে জি ড্যাশ নট ইকাল টু 0। এটা মানে এটা যখন এটা কখন 0 হবে, যখন এই কৌণিক বেগ, আর এটাই প্রাথমিক কৌণিক বেগ বার করছি যখন পৃথিবী তার নিজের নর্মাল কৌণিক বেগে ঘুরছে, তখনকার বার করছি। নিশ্চয়ই তাহলে ওই নিরক্ষরেখায় অভিকর্ষ ত্বরণের মান কি হবে, 0 হবে না। তার মানে বন্ধুরা দেখো, তাহলে আমি যদি এখানে ওমেগা বার করতাম, তাহলে 2 পাই, আচ্ছা টি মানে কত, 24 ঘন্টা। আচ্ছা 24 ঘন্টাকে যদি আমি 60 দিয়ে গুণ করতাম, আচ্ছা মিনিট চলে আসতো, আর 60 দিয়ে গুণ করলে কি চলে আসতো, সেকেন্ড, রেডিয়ান পার সেকেন্ড। আর এর যে অ্যান্সার আসতো সেটা আসতো 7.27 ইন্টু 10⁻⁵ রেডিয়ান পার সেকেন্ড। দেখো বন্ধুরা, এটা কখন হবে, যখন নিরক্ষরেখায় অভিকর্ষ ত্বরণের মান 0 হবে। আর এটা কখন হবে, যখন নিরক্ষরেখায় অভিকর্ষ ত্বরণের মান 0 হবে না, মানে পৃথিবী যখন তার বর্তমান কৌণিক বেগ নিয়ে ঘুরবে। এইটা বেশি না এইটা বেশি, দেখো অবশ্যই এটা বেশি। আর এর আগে 1.24 থাকতে পারে, আর এর আগে 7.27 থাকতে পারে, বাট এখানে কি আছে 10⁻⁵, আর এখানে কি আছে 10⁻⁵। তাহলে আমরা যদি আরেকটু ফার্দার ক্যালকুলেশন করতাম, তাহলে ওমেগা নট বাই ওমেগা, আচ্ছা ওমেগা নটের মান কত বলো, 1.24 ইন্টু 10⁻⁻3, আর এর মান কত বলো 7.27 ইন্টু 10⁻⁵, আর এটা ক্যালকুলেশন করলে কি হতো 17। মানে কৌণিক বেগে তোমার কত গুণ হতো, 17 গুণ যদি হতো, পৃথিবীর বর্তমান কৌণিক বেগের তুলনায় যদি 17 গুণ জোরে ঘুরতো, তবে কি হতো, নিরক্ষরেখায় অভিকর্ষ ত্বরণের মান 0 হতো। আশা করছি বন্ধুরা কনসেপ্টটা তোমরা সব বুঝতে পেরেছো। আজকে এই পর্যন্তই, টাটা বাই বাই।